7 দিনের জ্বরে মারা গেল মুক্তিদেবী। 6 বছর বয়সী তার একমাত্র ছেলে আজ মা হারা হলো। সৌমিত্র মনমরা হয়ে বসে রইল তার পাশে। সন্ধ্যায় মরদেহ নিয়ে যাওয়া হলো শ্মশানের দিকে। ধীরে ধীরে চিতার আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল মুক্তিদেবীর মরদেহ। মাকে হারিয়ে চঞ্চল শুভ একদম শান্ত হয়ে গেল। নাওয়া খাওয়া ছেড়ে সবসময় চেয়ে থাকে মায়ের ছবির দিকে। তুমি কোথায় গেলে মা? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে। মা হারা ছেলেকে কিভাবে সামনে রাখবে সৌমিত্র কিছুই বুঝতে পারছে না। সেদিন রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। দুজনেই ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল শুভর। বাইরে বেরিয়ে এলো। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে সে। মাঝে মধ্যে রাতের পাখি ডেকে চলেছে। কিছুক্ষণ পর সে এসে পৌঁছল শ্মশানের সামনে। কোনো এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিচ্ছে শ্মশানের দিকে। আজ বেশ দেরিতে ঘুম ভাঙল সৌমিত্রের। সে দেখল ঘরের দরজা খোলা। শুভ, কোথায় গেলি বাবা? এদিকে আয়। সৌমিত্রদা, ও সৌমিত্রদা, ছেলের কি কোনো খবর রাখো? কি হয়েছে? কি এভাবে ডাকছিস কেন? কি হয়নি বলো? এই 7 সকালে শ্মশানের ধারে বসেছিল তোমার ছেলে। এটা কোনো কথা? ছেলেকে চোখে চোখে রাখো। এমন কাজ করিস না বাবা। শ্মশান কি ভালো জায়গা বল? যদি কোনো বিপদ হতো, আর এখানে গেলেই কি তোর মা ফিরে আসবে? কখনো এমন কাজ করিস না বাবা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আজ রাতেও সেই একই কাজ করল শুভ। সে বেরিয়ে পড়ল, এগিয়ে গেল শ্মশানের দিকে। আজও বেশ দেরিতে ঘুম ভাঙল সৌমিত্রের। কোথাও খুঁজে পেল না শুভকে। সে মনে মনে ভাবল হয়তো শ্মশানেই আছে শুভ। শ্মশানে পৌঁছে দেখল শুভ দাঁড়িয়ে আছে, এক মনে চেয়ে আছে শ্মশানের বাইরের দিকে। শুভকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসলো। এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেল সে। এতটুকু ছেলে বারবার শ্মশানে কেন যায়? ওর তো ভয় পাওয়ার কথা। শুধু কি সকালেই যায়, নাকি অন্য কোনো সময়? আবার কদিন ধরে দেরিতেও ঘুম ভাঙছে। এমন হওয়ার কারণ কি? না, ব্যাপারটা স্বাভাবিক ঠেকছে না। সেই দিন রাতে আর ঘুমোয়নি সৌমিত্র। ছেলেকে পাহারা দিল সারা রাত। শুভরও ঘুম ভাঙল না। পরদিন সবই স্বাভাবিকই চলল। রাত হলেও আর বাইরে যায় না শুভ। সৌমিত্র কিছুটা নিশ্চিন্ত হল। কিছুদিন পর মুক্তিদেবীর শ্রাদ্ধ শান্তিও হয়ে গেল। তারপর আবার সেই ঘটনা। রাত হতেই শুভ আবার সেই শ্মশানে গেল।
পরদিন শুভকে না দেখতে পেয়ে সৌমিত্র এবারও যাচ্ছে শ্মশানে। সে জানে শুভ ওখানেই আছে। মাকে বড় ভালোবাসে সে, কিন্তু এবার শ্মশানে এসে কোনো লাভ হলো না তার, কারণ শুভ এবার শ্মশানে নেই। আশেপাশে খুঁজেও শুভকে পাওয়া গেল না। ঘটনাটা গ্রামবাসীদের জানাতে তারাও চমকে উঠল। গ্রামবাসীরাও তাদের মতো করে শুভকে খুঁজল, কিন্তু তারাও শুভকে পেল না। 3-4 দিন কেটে গেল। শুভর আর কোনো খবর পাওয়া গেল না। গ্রামবাসীরা ধরেই নিয়েছে শুভ আর নেই। একদিকে মুক্তি দেবীর অকাল মৃত্যু, অন্যদিকে ছেলের নিরুদ্দেশ হওয়ায় সৌমিত্র ভীষণ একা হয়ে পড়ল। হঠাৎ একদিন বাড়ি ফিরল শুভ। শুভকে দেখেই বাবার মনে স্বস্তি ফিরল। তুই এসেছিস? এতদিন কোথায় ছিলি বাবা? আয় আয় আয়, ভেতর আয়। শুভর মুখে কোনো উত্তর নেই। বাবাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল শুভ। সৌমিত্র ঘরে এলো। খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। খুব খিদে পেয়েছে না? একটু বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। সৌমিত্র তাড়াতাড়ি খাবার নিয়ে এলো। এসব কি? আমাকে রক্ত দাও, আমি রক্ত খাবো। কি? রক্ত? আমাকে রক্ত দাও, আমি রক্ত খাবো। এটা কে? শুভ তো এমন নয়। শুভর এমন অস্বাভাবিক আচরণে সৌমিত্র কালীতলার পুরোহিত নারায়ণ চক্রবর্তীর কাছে গেল। তিনি তন্ত্র সাধনাও করেন। সকল ঘটনা তাকে খুলে বলল। আমি মায়ের পূজা করি, এ বিষয়ে কিছু বিদ্যা আমার জানা আছে, কিন্তু তুমি যা বললে সেটা সাধারণ ব্যাপার না। তুমি বামাতান্ত্রিকের কাছে যাও, আমার মনে হয় তিনি এর সমাধান দিতে পারবেন। সে বেরিয়ে গেল বামাতান্ত্রিকের ঠিকানায়। চারিদিক নির্জন, জঙ্গল এতটা গহীন মনে হচ্ছে দিনের বেলাতেই রাত নেমে এসেছে। গা ছমছম করছে সৌমিত্রের। বামাতান্ত্রিক ধ্যানে বসে আছে। সৌমিত্র তার ধ্যান ভঙ্গ না করে পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর চোখ খুলে তাকালেন বামাতান্ত্রিক। সৌমিত্র তার হাতে শুভর জামাটি দিল। তান্ত্রিক সেই জামা নাকের কাছে নিলেন, তারপর তার পাশে রেখে দিলেন। বাবা, আমার ছেলেটাকে বাঁচান বাবা। সেদিন শ্মশানে যাওয়ার পর থেকেই তোর ছেলের এই অবস্থা। কি বলছেন বাবা? হ্যাঁ, ওখান থেকে এইসব ঘটনার সূত্রপাত। আপনি কি বলতে চাইছেন? তবে কি ওর মা? না, ও যতবার শ্মশানে গিয়েছিল ততবারই ওকে রক্ষা করেছে ওর মা। ওকে প্রতি রাতে আকর্ষণ করত ছোট বাচ্চার এক অতৃপ্ত আত্মা। সেই আত্মার টানে শ্মশানে গেলেও মুক্তিদেবীর জন্য কিছুই করতে পারেনি। মুক্তিদেবীর শ্রাদ্ধ শান্তির পরে ওই আত্মা এবার ওর শরীরে প্রবেশ করেছে। কিন্তু ওকেই কেন? আমার ছেলেকে বাঁচান বাবা। ওই আত্মা বহুদিন ধরে আরেক বাচ্চার শরীর খুঁজছিল। সেদিন শ্মশানে যাওয়ায় তোর ছেলের দিকে ওর নজর যায়। চিন্তা নেই, তোর ছেলের কোনো ক্ষতি করবে না ও। ও শুধু ওর হত্যার প্রতিশোধ চায়।
প্রতিশোধ? কিসের প্রতিশোধ? প্রায় 12 বছর আগে এক লোভী সন্ন্যাসী অসীম শক্তির লোভে এক অমাবস্যার রাতে ওই বাচ্চা ছেলেটাকে বলি দেয়। তারপর ছেলেটার মৃতদেহ ওই শ্মশানে ফেলে আসে। যজ্ঞে ত্রুটি থাকায় ওই সন্ন্যাসী কোনো শক্তিই লাভ করতে পারেনি, উল্টো ওর 2 হাত বিকলাঙ্গ হয়ে যায়। বাচ্চাটার শরীর দাহ বা সমাধি কিছুই হয়নি। শেয়াল কুকুরে খুবলে খুবলে খেয়েছে ওর শরীর, সেই আত্মার মুক্তি হয়নি। ওই লোভী সন্ন্যাসীকে হত্যা না করা অবধি ওর মুক্তি নেই। আজকের অমাবস্যাতেই ওর হত্যার প্রতিশোধ নেবে ও। এখন কি হবে? আপনি কিছু করুন বাবা, কিছু করুন। চিন্তা করিস না, তোর ছেলের কোনো ক্ষতি হবে না। বামাতান্ত্রিকের কথা মতো বাড়ি ফিরে এলো সৌমিত্র। ওদিকে ঘরের এক কোণে নিশ্চুপ হয়ে বসে রয়েছে শুভ। সৌমিত্র কিছুই বলল না শুভকে, শুধুমাত্র কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলের দিকে, তারপর নিজের ঘরে চলে গেল। রাত গভীর হতেই শুভ আচমকা দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। মনে হচ্ছে কি যেন খুঁজছে সে, রাগে ক্ষোভে ফোঁস করছে। হঠাৎই দরজা খুলে বের হয়ে গেল শুভ। সৌমিত্রও চুপি চুপি পিছু নিল শুভর। কিছুক্ষণ পর তারা চলে এলো সেই সন্ন্যাসীর বাড়িতে। গভীর ঘুমে আচ্ছন্ন সেই সন্ন্যাসী শুভ ঘরে ঢুকেই আচমকা এক টানে বাইরে নিয়ে গেল ঘুমন্ত সন্ন্যাসীকে। যেন এক অদ্ভুত শক্তি সঞ্চিত হয়েছে শুভর শরীরে। সে কি দৃশ্য! হতভম্ব হয়ে দেখছে সৌমিত্র। সেই সন্ন্যাসীকে প্রচণ্ড গতিতে টানতে টানতে শ্মশানের দিকে নিয়ে গেল শুভ। সন্ন্যাসী কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। মুখ থেকে শুধু গোংরানির আওয়াজ বের হচ্ছে তার। সৌমিত্রও ছুটে গেল শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছেই দেখতে পেল সেই সন্ন্যাসীকে। চিতায় শুইয়ে রাখা হয়েছে তাকে। শুভর চেহারা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। তার চেহারায় ফুটে উঠেছে বহু বছরের জমে থাকা প্রতিশোধের ছাপ। এমন বিভৎস ভয়ানক দৃশ্য সৌমিত্র দেখতে পারল না। বাড়ি ফিরে এলো। শ্মশানের ওই ঘটনা তাকে ভাবিয়ে তুলল। অপকর্মের ফল যে কতটা ভয়ঙ্কর সেটা নিজের চোখে দেখল আজ। প্রায় ঘন্টা 3 বাদে শুভ বাড়ি ফিরল। ছেলের কাছে যাওয়ার সাহস হলো না তার। যাবেই বা কি করে? ছেলের যে রূপ সে দেখল, তাতে বামাতান্ত্রিকের কথা মতো আজ তার ছেলে ফিরে আসবে তার কোলে। সকল দুর্দশা কেটে যাবে শুভর। এতদিন ওর শরীরের উপর দিয়ে যা গেছে, ছেলের জন্য ভালো ভালো খাবার বানাতে হবে যে তার। সৌমিত্র বেরিয়ে পড়ল বাজারের দিকে। বাজার থেকে ফিরে এসে দেখল শুভ ঘরের এক কোণে মাথা নিচু করে বসে রয়েছে। বাবার উপস্থিতি টের পেয়েই বাজারে ব্যাগটা কেড়ে নিল বাবার কাছ থেকে। সে কি ভয়ানক দৃশ্য! ব্যাগ থেকে কাঁচা মাছ মাংস বের করে সেগুলো গোগ্রাসে গিলে খাচ্ছে শুভ। সৌমিত্র যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওই অবস্থাতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বামাতান্ত্রিকের কাছে। সবকিছু বলল তাকে। বামাতান্ত্রিক বললেন, লোভ, বড্ড লোভ। তোর ছেলের শরীর পেয়েছেও, সহজে ছাড়বে না এই শরীর। এখন কি হবে? আপনি কিছু করুন বাবা, কিছু করুন। আমার ছেলেকে বাঁচান বাবা। ওই যে বললাম, এই শরীর ও সহজে ছাড়বে না। ওকে অন্য উপায়ে মুক্তির ব্যবস্থা করতে হবে। আপনি মুক্তির ব্যবস্থা করুন বাবা। আরে মূর্খ,
মুক্তি এতই সহজ? এই পথ অনেক ভয়ঙ্কর, এতে প্রাণ সংশয় হতে পারে। পারবি তুই এই কাজ? আমার ছেলের জন্য আমি সব করতে রাজি, আমাকে শুধু বলুন কি করতে হবে। বামাতান্ত্রিক তাকে সবটা বলল। রাতে সৌমিত্র সবার চোখের আড়ালে শ্মশানের দিকে গেল। এদিক ওদিক কিছু খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু কিছুই পেল না। এভাবে প্রতিদিনই রাত হলেই সবার চোখের আড়ালে শ্মশানের আশেপাশে কিছু খুঁজতে দেখা যায় তাকে, কিন্তু কোনো লাভ হয় না, কিছুই খুঁজে পায় না সে। একটা একটা করে দিন কেটে যায়, কোনো সমাধান তো হয়ই না, উল্টো ছেলের অবস্থা যেন আরও খারাপ হতে থাকে। আজ কারো হাঁস মুরগি, কাল কারো পোষা ছাগল, পাখির আত খাওয়া মরদেহ এদিক ওদিক পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীরাও অতিষ্ঠ হয়ে পড়ে শুভর অদ্ভুত আচরণে। ওদিকে বামাতান্ত্রিকের দেওয়া বিধান ছাড়া এর কোনো সমাধানও পাওয়া যাচ্ছে না। দুদিন পরে ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল সৌমিত্র। না, সে আজ শ্মশানে যায়নি, সে গিয়েছে শ্মশানের উত্তর দিকের জঙ্গলে ঘেরা বাঁশঝাড়ে। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে চারপাশ। অশ্বত্থ গাছের গোড়া থেকে কি যেন খুঁজে পেল সে। তাড়াতাড়ি ওই জিনিসটা নিয়ে গেল বামাতান্ত্রিকের কাছে। বামাতান্ত্রিকও বেশ খুশি হলেন। যজ্ঞের বন্দোবস্ত করে যজ্ঞে বসলেন তিনি। যজ্ঞের কার্যক্রম শুরু হতেই বিস্ফারিত চোখে উঠে পড়ল ঘুমন্ত শুভ। ক্রমশই শুভর রূপ পরিবর্তন হয়ে পরিণত হলো অতৃপ্ত আত্মার সেই বিভৎস চেহারায়। চোখ যেন আগুন হয়ে গেছে তার। ঘর থেকে বেরিয়ে গেল সে, চলে এলো যজ্ঞকুণ্ডের কাছে। বামাতান্ত্রিক তার উপস্থিতি টের পেয়েছেন, এক মনে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন তিনি। সেই মুহূর্তে অতৃপ্ত আত্মাটি এক টানে যজ্ঞের স্থান থেকে সৌমিত্রকে পাশে ফেলে দিল। হাতের ধারালো নখ বের করে মারতে যেতেই আটকে গেল সে। অজানা এক শক্তি আটকে রেখেছে তাকে। ক্রোধ আরো বেড়ে গেল তার। অনেক ছোটাছুটির চেষ্টা করে কিছুতেই ছুটতে পারল না সে। ওদিকে তান্ত্রিকের কার্যক্রম চলছেই। কিছুক্ষণ পরে সৌমিত্রের এনে দেওয়া সেই বস্তুটি আগুনে আহুতি দিলেন বামাতান্ত্রিক। সাথে সাথেই বিকট শব্দে চিৎকার করতে করতে কালো ছায়ার ন্যায় আকাশের দিকে উড়ে গেল এক অবয়ব। মাটিতে পড়ে গেল শুভর অসার দেহ। তারপরই দেখা গেল সবুজ আলোর রেখা শুভর চারপাশে কিছুক্ষণ ঘুরল। শুভ চোখ খুলল। অস্পষ্টভাবে দেখা গেল মুক্তি দেবীকে। পর মুহূর্তে সেই সবুজ আলোর রেখা আকাশের দিকে উড়ে গেল। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই রেখা। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।